এসআইআর মানি না, মুখে বলছেন এসআইআর মানি না, তলে তলে সমস্ত এজেন্ট ঠিক করে এসআইআর এ তিনি 1 নম্বর হয়ে গেলেন। কেন্দ্রের কোনো ডেভেলপমেন্ট নিয়ে মানবো না, আধার সংযোজন মানবো না রেশন কার্ডের সাথে, ওয়ান নেশন ওয়ান রেশন মানবো না। এই যে আত্মঘাতী রাজনীতিটা করেন তিনি একটার পর একটা, আমি বলছি এগুলো প্রত্যেকটাই তার কৌশল, পলিটিক্যাল কৌশল। স্যার আপনাকে মাধ্যমে স্বাগত। স্যার, কৃষ্ণনগরের সভা থেকে মুখ্যমন্ত্রী বলছেন কারো নাম বাদ দিলে ধর্ণা দিয়ে বসবো, যতক্ষণ না আপনার নাম না তুলবে ধর্ণা দেবে। কি বলবেন? মানে মুখ্যমন্ত্রীর প্রতিদিনের এই যে প্রতিদিনের যে মিথ্যাচারের যে পাঁচালী শুনতে শুনতে রাজ্যবাসী হিসেবে আমিও ক্লান্ত, আমি বিশ্বাস করি রাজ্যের একটা বড় অংশের সুবুদ্ধি সম্পন্ন মানুষও ক্লান্ত। প্রথমে উনি বললেন কোনো ভোটারের নাম কাটা যাবে না, নিজের কথাই তারপরে তাকে গিলতে হলো, ঢোক গিলতে হলো। তারপরে বললেন বৈধ ভোটার, এসআইআর মানি না, মুখে বলছেন এসআইআর মানি না, তলে তলে সমস্ত এজেন্ট ঠিক করে এসআইআর এ তিনি 1 নম্বর হয়ে গেলেন তার দলের লোকজনকে দিয়ে। এসআইআরটাকে ম্যানিপুলেট করার জন্য তিনি প্রশাসনকে লেলিয়ে দিলেন, এসআইআর শুরু হওয়ার আগে 527 জনকে ট্রান্সফার করিয়ে দিলেন। তারপরে এখন নতুন করে নবতম নাট্য সংযোজন, একজনের নাম বাদ হলেই ধর্ণা দেব। ঠিক আছে, কোথায় ধর্ণা দিবেন? দিল্লিতে। তিনি তো আবার এখন নতুন এখানটা একটা পালাগান হয়, অপেরা হয়। সে প্রথমে রাজ্যে 300 কোটি টাকার সবকিছু উপরে ফেলা হলো সিএ এনআরসি নিয়ে, তারপরে বললো দিল্লি যাও। ওয়াকআপ নিয়ে তার নির্দেশ মেনে তার ক্যাবিনেটের মন্ত্রী সিদ্দিকুল্লাহ তছনছ করে দিল শামশেরগঞ্জ, হিন্দু খুন হলো। তারপরে তিনি বললেন দিল্লি যাও আন্দোলন করতে। 100 দিনের ডিউটি তার দল 9-6 করলো টাকা বন্ধ করাতে, দিল্লি যাও। এবার তিনি ধর্ণা কি দিল্লি গিয়ে দেবেন নাকি সেই দিকে এগোচ্ছে? কারণ এখানে তো ঝোলার বিড়ালটা বেরিয়ে গেছে। তিনি বললেন সবার ভোটার লিস্টে নাম না উঠলে তিনি নাকি নাম তুলবেন না। আমি আপনাকে পরিষ্কার আইনটা বলছি, ভারতবর্ষে 5টা পদাধিকারী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, ক্যাবিনেটের মিনিস্টার, বিধায়ক, সাংসদ এবং স্বয়ং মুখ্যমন্ত্রীরা, এরা মাঠ ভোটার, এদের নাম তুলতে হয় না ওইভাবে অ্যাপ্লাই করে, ওরা অটোমেটিক নামটা উঠে। তাহলে মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে মিথ্যাচার করছেন, মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে সবাইকে গ্রসলি মিসগাইড করছেন। আপনাদের মিডিয়া জগতে একটা বড় অংশ দোষ নেই আপনাদের, সবাইকে সবকিছু করতে হবে নেই, আপনাদের করছেন। সবচাইতে বড় বিভ্রান্ত তৈরি করছেন সেই সব অবৈধ ভোটারদের। যেই ভোটার বা কিছু ভোটার আছে যারা বৈধ ভোটার, কোনো কারণে 2002 এর নামটা তার মিস হয়ে গেছে বা ভুল আছে, তারা ভাবছে সিএম যতক্ষণ দেবে না যখন বলছেন আমিও চুপচাপ থাকি। এই যে, এবং ওই তল্লাটের যে বিএলওরা যারা তাহি হায় হায়, তারা তো আইনটা জানার কথা নয়, সিএম তো জানেন। এই বিএলও গুলো ভাবুন তো কিরকম অবস্থা, যে সিএম এর ফর্মটা আমি জমা নিলাম না, জমা পড়লো না, আমার তো সোগজ অবদিন আনতে। প্রশ্নটা তা নয়, সিএম একটা প্রথম দিন থেকে ডিনাইং পলিটিক্সটাকে, কিচ্ছু মানি না, কেন্দ্রের কিচ্ছু মানবো না, কেন্দ্রের কোনো ডেভেলপমেন্ট নিয়ে মানবো না, আধার সংযোজন মানবো না রেশন কার্ডের সাথে, ওয়ান নেশন ওয়ান রেশন মানবো না, নেই মানেগা। কেন্দ্রের প্রধানমন্ত্রীর আবাস যোজনা নেই মানেগা, যাও বা মানলো, নিজের নামটা লাগিয়ে দিল, প্রধানমন্ত্রীর আবাস যোজনা মুখ্যমন্ত্রীর নামে চালিয়ে দিচ্ছে ঘরগুলো, কেন্দ্রের প্রকল্প। তারপরে এই কৃষকদের প্রধানমন্ত্রী কৃষি ঋণ নেই দেগা, ভবিষ্যৎ নিধি প্রকল্প নেই লেগা। অর্থাৎ হয় ডিনাইং করব নালে মিথ্যাচার করব। এই রাজনীতিটাই তো রাজ্যে করছেন উনি। আজকে কৃষ্ণনগরে গতকাল তিনি এটা বলেছেন। আমি আপনাকে বলে দিই, তিনি এবং তার ভাইপো, দলের 2 বড় মাথা, তারা তো কথায় কথায় দুটো জিনিস বলেন, চুরি করিনি, চুরি প্রমাণ করলে ফাঁসিতে ঝুলবো প্রমাণ হয়ে গেলে, কিংবা নেই মানেগা নেই করেগা কুছ নেই হোনে দেগা বাঙাল মে। এই যে এই ধরনের কঙ্কালসার রাজনীতি, অন্তঃসার রাজনীতি, এটা তো আলটিমেটলি বাঙালিকে পিছিয়ে দিচ্ছে, রাজ্যকে পিছিয়ে দিচ্ছে। প্রশাসনিক প্রধান হয়ে তিনি এই ধরনের মন্তব্য বলতে পারেন না, ধর্ণা দেওয়ার হুঙ্কার দিচ্ছেন, পারেন না। তিনি প্রশাসনিক প্রধান হয়ে একজন আধিকারিক, একজন আইপিএস, দুর্নীতির দায়ে তাকে যখন ধরতে এসেছে সিবিআই, তার বাড়ির সামনে ধর্ণা দিতে পারেন? তাকে আগলে পারেন কি? পারেন না। তিনি এটা বলতে পারেন যে প্যাটিস কাণ্ডে আমি জেলে ঢুকিয়েছি, উনি জেলে ঢুকানোর কে?
উনি উনি কি জেলে ঢুকাতে পারেন? উনি পুলিশ মন্ত্রী, উনি জোর হলে বলতে পারেন পুলিশকে আমি বলেছি যে তদন্ত করে ব্যাপারটা ইয়ে করতে, পদক্ষেপ নিতে, আমি ঢুকিয়েছি। আইনের কোন ভাষায় উনি ঢুকাতে পারেন? উনি তো এক্সিকিউটিভ ইয়ে কনভে করেন লোক নন। 256 নম্বর আর্টিকেলে এক্সিকিউটিভ অর্ডারটাকে ইয়ে করে চিফ সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি, উনি পারেন। আজকে একটার পর একটা মিথ্যাচার, হ্যাঁ, কখনো মানে হিন্দু ধর্মের ধর্ম আচরণ নিয়ে তো তিনি খিল্লিপনার শেষ সীমায় পার হয়ে গেছেন। ঘন্টা উল্টো করে ঘুরিয়ে ঘুরিয়ে বাজান, চন্দ্রামৃত ছুড়ে মারে নেঠো, নিজের পরনের মানে উত্তরীয় পরিয়ে দেন মহাপুরুষদের ইয়েতে, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামে একটা বুক থেকে যদি বেরিয়েও থাকে, ক্ষমা তো চাননি। রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে অজস্র মিথ্যাচার করে গেছেন, কোনদিন স্বীকার করেননি। ভারতের জাতীয় সঙ্গীত, তার ক্যাবিনেটের মন্ত্রী তিনি, জাতীয় স্তোত্র একটাও সুস্থভাবে গান না। শুধু তাই নয়, ডহর বাবু লাগিয়ে দিয়েছেন, আদিবাসীদের সেন্টিমেন্ট নিয়ে খেলে ফেলেছেন। একটার পর একটা মিস্টেক, একটার পর একটা মিস্টেক। নাজি নজরুল ইসলাম তার কাছে মহাবত রচয়িতা হয়ে যান, সরস্বতী মন্ত্র ভুলভাল বলেন, বলে দেখেছেন আপনি, উনি ক্ষমা চেয়েছেন। এই যে আত্মঘাতী রাজনীতিটা করেন তিনি একটার পর একটা, আমি বলছি এগুলো প্রত্যেকটাই তার কৌশল, পলিটিক্যাল কৌশল। একটাও উনি ভুল বলেন না, সবটাই বলেন জেনে বুঝে ভুলটা। ফলে আজকে যে ধর্ণা ফন্নার কথা বলছেন না, উনি দেওয়াল লিখনটা বুঝে ফেলেছেন। লক্ষ লক্ষ ভোটারের নাম কাটা যাচ্ছে, এই ভোটারটা তার ভোট ব্যাংক, অবৈধ ভোটার, এদের পাশে পেতে তাই এই ধর্ণা খেলাটা খেলা শুরু করেছে। কিচ্ছু হবে না, নির্বাচন কমিশনের বান থেকে তীরটা বেরিয়ে গেছে, আর কিচ্ছু করার নেই। কিন্তু একবারে নির্বাচন কমিশনকে আক্রমণ করতে গিয়ে বলেছেন যে ডিএম দের মাথার উপর ছড়ি ঘোরানোর জন্য দিল্লি থেকে বিজেপি মার্কা লোকেদের পাঠানো হচ্ছে। কে কে ডিএম? ক্ষমতা বলে নির্বাচন প্রক্রিয়া চালু হলে ডিএম নির্বাচন কমিশনের লোক। তার ঘাড়ে ছড়ি ঘোরাবে না তার ঘাড়ে লাঠি মারবে? নির্বাচন কমিশন তার জন্য ইয়ে থাকবে, নির্বাচন কমিশনের রাইট আছে সেটা করার। সিএম এটা বলতে পারে। নির্বাচন কমিশন যখন নির্বাচনের প্রক্রিয়া চলে তখন নির্বাচন কমিশনের এন্টায়ার দখলে চলে যায় প্রশাসনটা। এই যে বিএলও গুলো সব নির্বাচন কমিশনের এখতিয়ারে চলে গেছে। তারা তার ঘাড়ে বাড়ি মারবে, তাকে ঘাড়ে ছড়ি ঘোরাবে, নাকি তাকে ধরে তার কান ধরে ঘোরাবে ভুল করলে? সেটা এন্টায়ার এখতিয়ারটা নির্বাচন কমিশনের। সিএম বলার কে? সিএম বলার কে? তার কোন রাইটস নেই এটা বলার। আজকে তিনি যেটা বলছেন সংবিধানকে তিনি মানেন না, তো তাই তো করেন। তিনি তো বাংলায় ক্ষমতায় বসার পর থেকেই তিনি রিপাবলিক অফ বেঙ্গল হিসেবে একে চিহ্নিত করেছেন। আলাদা বাংলা, বাংলাটা আলাদা, ভারতের ভূখণ্ডের ঠিক আলাদা। রাদার তার খুব মনে প্রাণেই একটা ইচ্ছে থাকে, এবং ভাষায়ও তার ক্যাবিনেটের মন্ত্রীরা এবং তিনি প্রকাশ করে দেন যে বৃহত্তর বাংলাদেশের তিনি অংশ হতে পারলে বাঁচেন। তাই ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের আইন তার কাছে ছোট, অমান্যকর, একটাও তিনি মানেন না, মানতে চান না, একটার পর একটা চ্যালেঞ্জ করে যান। তাই হয়েছে। ডিএম নির্বাচন কমিশনের নির্বাচন চলাকালীন ডিএম নির্বাচন কমিশনের কথা মানবে না সিএম এর কথা বা ফিরহাদ হাকিমের কথা মানবে, সেটা তো সংবিধান বই লেখা আছে। নতুন করে ইনি মিসগাইড করছেন কেন? কিচ্ছু হবে না। নির্বাচন কমিশন তার ধারা মেনে চলবে। 26-এর ভোটটা কি হতে চলেছে, 2009-এর রিপিটেশন মিলিয়ে নেবেন। সেই দেওয়াল লিখনটা পড়েই আজকে ওনার মাথা খারাপ হয়ে গেছে, এইসব ভুলভাল বুকে যাচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করছেন, তিনি বলছেন এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি করতে পারেন না এমন কোনো কাজ নেই। আর দু চোখ দেখলেই মনে হয় ভয়ঙ্কর দুর্যোগের বার্তা, দুর্বিসন্ধি, এক চোখে তার দুর্যোধন, আরেক চোখে তার দুঃসাহস। দেখুন এই যে কথাবার্তাগুলো, একজন সাংবিধানিক পদে বসে থেকে নিজে বিরোধীদের সম্পর্কে বলেন হোদেল কুটকুত, কোমরে দড়ি দিয়ে ঘোরাবো, এটা তো উনি সরাসরি বাঙালি কালচারটাকে ছোট করছেন। এটা তো তিনি নিজের অজ্ঞতা, নিজের মানে মূর্খতা, এটা শুধু প্রমাণ করছেন না, বাঙালি সংস্কৃতি, বাঙালি আনা, রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দ, বঙ্কিমের যে মাটি, তাকে তো ছোট করছেন। তো ভারতবর্ষে কোন পলিটিশিয়ান দেশের প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি বেঁধে ঘোরানোর কথা বলে বলুন তো? হদল কুতকুত বলে। আজকে এই যে কথাগুলো বলছেন, আসলে নিজের আয়নায় দেখতে চাইছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। নিজে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, রাদার ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী, তাই তার আয়নায় সবাই তার কাছে মনে হয় ব্যর্থ, সবাই মনে হয় তার কাছে দুর্যোধন, দুঃশাসন। ঠিক আছে, রাজ্যে তার নেতৃত্বে শাহজাহান, নূরজাহান, জাহাঙ্গীররা যে দুঃশাসন, দুর্যোধনের কায়দায় কখনো সাক্ষীদের খুন করছে, কখনো এটা করছে, ওটা করছে, মেয়েদের সম্মান নিয়ে খেলা করছে, পিঠে বানানোর কালচার চালু করছে মেয়েদের দিয়ে, সেই ব্যাপারে যে তিনি ব্যর্থ,
তাই তার মনে হয় সবাই তার আয়নায় ব্যর্থ, তাই এসব স্টেটমেন্ট দিচ্ছেন। अरुणाचल सरकार का संकल्प 5 प्रतिज्ञा, शिक्षा से सशक्त भविष्य, कृषि से समृद्धि का, प्रकृति का साथ विकास, हर घर तक ग्रीन एनर्जी, पर्यटन से नई पहचान। इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर, स्वच्छ, सुरक्षित, शिक्षित, स्वस्थ और समृद्ध। हमारा वादा विकास भी विरासत भी।